আমার স্বামী আমার সাথে সহবাস করার সময় যখন তার বকাটে বন্ধুরা ফোন দিয়ে বলতো আমরা মাল বানাইছি তুই আয়, আমার স্বামী ঠিক ওই অবস্থায় আমাকে রেখে চলে যেত। আজ আমার জীবনের কিছু গল্প শেয়ার করতে চাই যে জিনিসগুলো আমাকে তিল তিল করে খাচ্ছে। আমরা 2 বোন 1 ভাই, আমি 2 নাম্বার। আমার বড় বোন যখন কন্যা সন্তানের পৃথিবীতে আসে তখন আমাদের পরিবার খুশির আলো মেতে উঠেছিল। পরে আমার বড় বোন হওয়ার 7 বছর পরে আমি দুনিয়াতে আসি, কিন্তু আমার আশাটাই দুনিয়ার সবচেয়ে বড় কাল। কারণ আমার বাবার রাগ, কন্যা সন্তান পছন্দ করে না, তাদের ছেলে সন্তান লাগবে। তার মাঝে আমার গায়ের রং ছিল শ্যামলা। আমি দুনিয়াতে আসার পরে আমাকে কেউ কুলে নেয় নাই। আমার দাদি নাকি আমাকে অনেকক্ষণ পরে নিয়ে গোসল করায় ঘরে নিয়ে আসছে। এইভাবে অবহেলায় আমার বেড়ে ওঠা। আমার বয়স যখন 6 থেকে 7 মাস তখন আমার বাবার অবৈধ সম্পর্ক হয় আমার চাচির সাথে। শুরু হয় আমার মায়ের উপর অত্যাচার। সেই অত্যাচারের বলি হয় আমি আমার বড় বোন। আমার মা বলতো ছোটবেলা আমাকে নাকি এক জায়গায় বসিয়ে রেখেছিল খাবার দিয়ে, সময়ের জন্য আমাকে কুলে নিতে পারে নাই। কিন্তু আমি কান্না করতাম না। সেই খাবারগুলা আমার গায়ে লেগেছিল। তখন পিঁপড়ে আমার শরীরকে খেয়ে ছোট ছোট গর্ত করে ফেলে। এতটা অবহেলায় আমি বড় হয়েছি। যখন আমি একটু বুঝতে শিখেছি তখন থেকে আমার বাবা আমার মাকে কয়েকদিন পর পর মারতো। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মা আমাদেরকে রেখে বাবার বাড়ি চলে যেত। তারপরে বলি হতাম আমি আমার বড় বোন। আমার বাবা যখন আমার চাচির সাথে সম্পর্কে মেতে উঠেছিলেন তখন আমার বড় বোন মাঝে মাঝে দেখে ফেলতো। তখন আমার বাবা আমাদেরকে কুকুরের মতো মারতো। তারপরে কিছুদিন যাওয়াতে সন্তানের মায়ের টানে আমার মা ফিরে আসতো, আবার বাবা মারতো, আবার মা চলে যেত। এভাবে বেড়ে ওঠা আমাদের শৈশব। আমার জন্মের 11 বছর পরে আমার ভাই দুনিয়াতে আসে। তারপরে আমাদের জীবনে একটু শান্তিতে কাটাই ছিল। আমার বাবা বাড়িতে থাকতো, আমার কাকাদেরকে বিদেশ পাঠাইছিল আমার বাবা। যখন আমরা একটু বড় হই তখন থেকে আমাদের জীবনে নতুন যুদ্ধ শুরু হয়। সেটা হচ্ছে যেহেতু আমার কাকারা বিদেশে থাকে, তারা অনেক টাকা ইনকাম করে এবং দেশে পাঠায়। আমার বাবা কিছু করে না, দেশেই থাকে। তখন একটা জিনিস হয়তো কি, আমি, আমার মা, আমার বড় বোন, আমার চাচিদের মন রক্ষা করে চলতে হতো। যদি ওদের মনের মধ্যে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ওদের জামাইরা টাকা দেবে না। সেই জিনিসের ভয় ছিল আমার বাবার মনে। আমার বাবা আমাদেরকে কখনো কোনো পোশাক কিনে দেয় নাই, আমার মাকেও দেয় নাই। আমরা আমাদের ছোট চাচির পুরাতন পোশাক পরে পরে আমাদের কিশোর জীবনটা পার করেছি। যখন আমার বোনের 14 বছর বয়স তখন আমার বোনের বিয়ে হয়ে যায় এক ইউরোপিয়ান ছেলের সাথে। যেহেতু আমার বোন দেখতে সুন্দর ছিল, লম্বা ছিল, আমার বোনের ভাগ্য নিয়ে সে চলে যায় তার স্বামীর বাড়িতে। তারপরের অধ্যায় আসে আমার খুব কম বয়সে বিয়ে হয় 2018-তে এক পুলিশের সাথে। কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না বিয়ের আগে। মনে করেছিলাম বিয়ের পরে স্বামীর কাছে সব আবদার করব, কিন্তু কে জানতো সেটা আমার জীবনে আরো বড় কাল। আমার প্রথমেই কাবিন হয়। কাবিনের 1 মাস পরে আমার পেটে বাচ্চা আসে। তখন আমাকে মানুষ বিভিন্ন কথা শোনাইতে শুরু করে। বিয়ে হয়েছে এখনো 2 দিনও হয় নাই, এখনই বাচ্চা পেটে নিছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক কথা শুনাইছে, তাই এক প্রকার বাধ্য হয়ে আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। পরে আমার কাবিনের 3 মাস পরে আমাকে উঠায় নিয়ে আসে। উঠায় নিয়ে আসার পরে আমি বাচ্চা কনসেপ্ট করে ফেলি, কারণ আমার মনে একটা ভয় ছিল আমি এই প্রথম বাচ্চা নষ্ট করে ফেলেছি, পরে যদি আমার বাচ্চা না হয়। বাচ্চা কনসেপ্ট করার 2 মাস পরে আমি জানতে পারি আমার স্বামী অনেক বাজেভাবে নেশায় আসক্ত এবং জুয়ায়। প্রথমে দেখতাম সে তার বাড়িতে আসতো রাতের 1টা বাজে, 1:30 বাজে, কখনো 2টা বাজে ঘরে আসতো। তখন আমি জানতাম না সে কি করতো। হঠাৎ একদিন তার মেজো ভাইয়ের বউ আমাকে বলে তোমার স্বামী নেশা করে, সব দেখি খেয়াল রেখো। নতুন বউ রেখে ঘরে কিভাবে একটা মানুষ এতক্ষণ বাইরে থাকে। তখন আমি সব দেখার পরে খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম যে সত্যি সে নেশায় এমন ভাবে আসক্ত যেখান থেকে তাকে ফিরিয়ে আনা কোনো উপায় নেই। তারপর আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। ও বলতে তো ভুলেই গেছি, সে আমাকে বিয়ে করে নিয়ে আসার পরে সবার সামনে আমাকে বলেছে আমাকে বিয়ে করছে তার মা বাবার সেবা করার জন্য, কারণ তার বাকি ভাইয়ের বউরাগুলা তার মা বাবাকে সেবা করতো না। তারপর আমার গর্ভ অবস্থায় অনেক কষ্ট করে আমার সময়গুলো পার করেছি, কান্না, টেনশন, না খেয়ে থাকা। তার মাঝে শ্বশুর শাশুড়ির সেবা অনেক কষ্ট হয়ে গেছিল। তার মাঝে তাকে ফিরিয়ে আনার চেষ্টা। সে আমার গর্ভ থাকা অবস্থায় অনেকবার মেরেছে। একবার তো চাচারের লত দিয়ে মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলেছে। এভাবে কাটতে কাটতে যখন আমার 8 মাস আসে তখন আমি আমার পেটে হাত রেখে তাকে কসম কাটাই। বলেছিলাম বলেন যে আমার গর্ভের সন্তানের কসম, কখনো নেশা করবেন না, কখনো জুয়া খেলবেন না। সেই কসম কেটে পরের থেকে সেগুলো আবার কন্টিনিউ করতে থাকে। ভাগ্যের কি পরিহাস, আমার সন্তানটা গর্ভেই মারা যায়। আমি প্রথম মাতৃত্ব স্বাদ গ্রহণ করতে পারিনি। আমার মনে যে কি কষ্ট সেটা একমাত্র আমিই জানি। তারপর থেকে শুরু হয় আমার উপর আরো অত্যাচার। আর যার স্বামী ঠিক থাকে না তার কেউই ঠিক থাকে না। তার উপর অত্যাচারের মাত্রা বাইরের মানুষ আরো বেশি বাড়িয়ে দেয়। আমি মনে হয় সবার বান্দি হয়ে বাড়িতে এসেছি। সবাই বান্দির মতন আচরণ শুরু করে। আমার বড় যা মেজো যা আলাদা। আমার বড় বাসুর থাকতো দেশে। আমি সকালবেলা নাস্তা বানিয়ে ওনাদেরকে খাওয়াতে হতো, কারণ ওনার বউরা সকালে অনেক বেলা করে উঠতো। কিন্তু আমি কারো কাছে বলার উপায় ছিল না। কার কাছেই বলবো? কে আছে আমার কথাগুলা শোনার? ফারুক, যে কিনা আমাকে নানান অত্যাচার করে। আমার যে বাচ্চাটা গর্ভে মারা যায় ওই বাচ্চার ডেলিভারি হওয়ার 3 দিন আগে আমি আমার শ্বশুর শাশুড়ি জামা কাপড় ধুয়ে দেই নাই। আর এটা না দেওয়ার কারণে তুমুল ঝগড়া ও মারধর করে। তখন থেকে আমার উপর একটু অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু আমার স্বামী কন্টিনিউ
কন্টিনিউ নেশা করে, কন্টিনিউ জুয়া খেলে, কিন্তু আমাদের কোনো ভরণ পোষণ দেয় না। আমার যত কিছু লাগে আমার মায়ের কিছু টাকা জমিয়ে জমিয়ে আমাকে দিত। এই নিয়ে আমি অনেক কষ্ট করে আমার জীবন যাপন করছি। পরবর্তী সময়ে আমার আবার একটা কন্যা সন্তান জন্ম দেয়। আমার মেয়েটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার মেয়েটার দিকে তাকিয়ে আমি এই সংসারে পড়ে থাকি। একটা সময় মনে হতো আমি এই সংসার করবই না, কারোর বাসায় কাজ করে হলো আমি আমার মেয়েটাকে দেখে আমি আমার জীবন পার করে দিব। এইভাবে আমার দিনগুলো পার হচ্ছিল। সে স্বামী হিসাবে শুধু আমার সাথে থেকেছে তার প্রয়োজনে, তার সাথে আমার ফোনে কথাই হতো না। আমার এই ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই সে মূল্য দিত না, যদিও কখনো বলতাম। তার মাঝে তার অন্য জায়গায় পোস্টিং হয়, এটা সমুদ্র এলাকা, সেখানে অনেক সুন্দর জায়গা। আমি আমার স্বামীকে বলি আমাকে নিয়ে ওইখানে একটু দেখায় নিয়ে আসো, কিন্তু সে আমাকে কখনই নেয় নাই। তার ছোট ভাইকে নিয়ে ওইখানে সে ঘুরাই নিয়ে আনছে, কিন্তু আমাকে নেয় নাই। এভাবেই চলতে চলতে হঠাৎ একদিন তার নামে মামলা হয়। মামলা হওয়ার পর থেকে সে আরো খারাপ হয়ে যায়, জেল হয়। ওইখান থেকে ছাড়া পাওয়ার পরে সে আরো খারাপ হয়ে যায়। সে আমার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, কিন্তু সে সবার সাথে ভালো, শুধু আমার সাথে এমন করে। আমি যতটুকু জানি একটা মানুষ যতই খারাপ হোক তার সন্তানের প্রতি তার একটা দুর্বলতা থাকে, কিন্তু এই সন্তানের প্রতি তার কোনো মায়া ছিল না। আমার বিয়ে হয়েছে 8 বছর, 4 বছরে আমার 3টা জামা কিনে দেয়। এইভাবে আমার জীবন পার করছি। আমার কোনো কথাই সে শুনে না। আমি আর পারছি না, কারণ কিছুদিন আগে সে জুয়া খেলার জন্য, নেশা করার জন্য কোথায় যেন চুরি করতে যায়। ওইখানে ধরা খায়। ওইখানে সবাই তাকে বেঁধে রেখে ভিডিও করে। যেহেতু সে সরকারি চাকরি করে, একজন পুলিশ, তাই ভিডিওগুলো কেউ অপব্যবহার করে নাই, কারণ ডিফেন্সের লোক, তার মান সম্মান বলে কথা আছে। এরই মধ্যে আমার আরেকটা ছেলে হয়। আমার ছেলে 2 বছর আগে আমার ছেলেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। সে কথা বলতে পারতো না, এখন দেখছি মাশাআল্লাহ সে কথা বলতে পারে। আমি অনেক ভয়ে ছিলাম যে তার মধ্যে কোনো অটিজম আছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেটাও সুস্থ স্বাভাবিক। আমি আমার সন্তানদেরকে নিয়ে এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমার কিছুই করার নাই। আমি চাইতেছি আমি কোনো কিছু করি, কিন্তু আমি পারছি না, কারণ আমি নিরুপায়, অসহায়ের মতো চলাফেরা করতে হচ্ছে। আমি নিজেকে যেভাবেই চালাইছি, কিন্তু আমি আমার সন্তানদেরকে সুন্দরভাবে চালাইতে চাই, কারণ আমার শৈশবটা যেভাবে নষ্ট হয়েছে আমি চাই না আমার সন্তানের শৈশবটা ওইভাবেই কাটুক। আমি তাদেরকে সুন্দর একটা শৈশব দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তানকে নিয়ে একটা কোথাও চলে যেতে পারি এই নরপশুর কাছ থেকে। এটা কোনো স্টোরি না, এটা একটা বাস্তব জীবনের কথা। এক আপু আমাকে লিখে পাঠিয়েছে। আসলে তার কথাগুলো পড়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি নিজেই কান্নায় ভেঙে পড়ছি। যাই হোক, আপনারা সবাই আপুটার জন্য দোয়া করবেন, তার জীবনটা, তার ভাগ্যটা যেন আল্লাহ পরিবর্তন করে দেয়।